আচ্ছা, একবার ভাবুন তো, আপনার ঘরে রাখা বাসি খাবারগুলো হঠাৎ করে উধাও হয়ে যাচ্ছে না তো? সেগুলো কেউ খেয়ে ফেলছে না তো? আর যদি খেয়েই থাকে, সে কে যে আপনার অনুপস্থিতিতে আপনার ঘরের খাবারগুলো খেয়ে ফেলছে? ঘটনাটা আমার মেজো মামার জীবনের। তখন তিনি নীলফামারীর একটা প্রত্যন্ত গ্রামের প্রাইমারি স্কুলে মাস্টারি করেন। গ্রামটার নাম ছিল হরিণচড়া। বিদ্যুৎহীন, আদিম আর থমথমে একটা গ্রাম। চারিদিকে শুধু মাইলের পর মাইল পাট ক্ষেত আর বাঁশঝাড়। মামা থাকতেন স্কুলের পেছনের একটা পুরনো মাটির একতলা বাড়িতে। গ্রামে তখন একটা অদ্ভুত হুজুগ চলছিল। গ্রামবাসী বলতো, কিছুদিন পর পরই রাতে কোনো কোনো বাড়ি থেকে নাকি হুট করে চাল, ডাল বা রান্না করা তরকারি চুরি হয়ে যায়। চোর কিন্তু কোনো টাকা পয়সা বা গয়না ছোঁয় না, শুধু খাবারটুকু নিয়ে যায়। গ্রামের সহজ সরল মানুষ বিশ্বাস করত ওটা মানুষের কাজ নয়, ওটা নাকি কোনো লোভী অতৃপ্ত আত্মার কাজ, যাকে গ্রামীণ ভাষায় ভোজন বিলাসী ভুইয়া বলা হতো। মামা এসব বিশ্বাস করতেন না। তিনি ভাবতেন কোনো গরিব মানুষ বা চোর রাতে এসে খাবার চুরি করে। সেদিন ছিল ভরা ভাদ্র মাসের এক ঘুমট রাত। বাতাস একদম বন্ধ। মামা গরমে ঘুমাতে পারছিলেন না। রাত তখন আনুমানিক 2টো। হঠাৎ রান্নাঘরের দিক থেকে একটা খটখট আওয়াজ হলো। মামা ভাবলেন, ব্যাস, আজ চোরটাকে হাতে নাতে ধরতে হবে। তিনি বিছানা থেকে নেমে সাবধানে একটা টর্চ আর লাঠি হাতে নিলেন। মাটির ঘরের খিলটা খুব আস্তে খুলে তিনি বারান্দায় এলেন। রান্নাঘরটা ছিল মূল ঘর থেকে 5 হাত দূরে, একটা টিনের চালা দেওয়া ঘর। রান্নাঘরের বাঁশের বেড়ার ফাঁক দিয়ে ভেতরের হারিকেনের আবছা আলো দেখা যাচ্ছে। মামা পা টিপে টিপে দরজার কাছে গিয়ে দাঁড়ালেন। ভেতরের দৃশ্য দেখে তার গায়ের রক্ত জল হয়ে গেল। ভেতরে কেউ একজন বসে আছে, পিঠটা দরজার দিকে ফেরানো। লোকটা হাড়ির ভেতর থেকে গোগ্রাসে বাসি ভাত আর দুপুরের রান্না করা নদীর মাছের ঝোল মাখিয়ে খাচ্ছে। খাওয়ার শব্দটা সাধারণ মানুষের মতো নয়, অস্বাভাবিক দ্রুত আর হিংস্র, যেন বহু বছরের ক্ষুধার্ত কোনো পশুকে ছেড়ে দেওয়া হয়েছে। সবচেয়ে হাড় হিম করা বিষয় হলো লোকটার বসার ভঙ্গি। তার কোমর থেকে নিচের অংশটা মাটির ওপর স্বাভাবিকভাবে বসা, কিন্তু ঘাড় আর পিঠটা অদ্ভুতভাবে ওপরের দিকে টেনে লম্বা হয়ে গেছে, ঠিক যেমন করে একটা সাপ ফনা তোলে। আর তার হাত দুটো মানুষের চেয়ে অনেক বেশি লম্বা। হাড়ির গভীর তলানিতে হাতটা অনায়াসে ঢুকে যাচ্ছে। মামা আতঙ্কে লাঠিটা হাত থেকে ফেলে দিলেন। সেই শব্দে ভেতরের সত্তাটা খাওয়া বন্ধ করলো। সে কোনো তাড়াহুড়া না করে খুব ধীর গতিতে নিজের ঘাড়টা ঘোরাতে লাগলো। তার পুরো শরীরটা ঘুরল না, শুধু মাথাটা 360 ডিগ্রি ঘুরে পেছনের দিকে চলে এলো। হ্যারিকেনের লালচে আলোয় মামা দেখলেন ওটার কোনো চোখ নেই, দুটো কোটর একদম শূন্য, আর মুখটা কান পর্যন্ত চেরা। সেই চেরা মুখ দিয়ে ভাতের লোকমা আর কাঁচা রক্ত মাখা মাছের কাঁটা গড়িয়ে পড়ছে। ওটা মামার দিকে তাকিয়ে একটা ফিসফিস গলায় বলল, মাস্টার, খিদে লেগেছে, আর কিছু নেই? মামা আর 1 সেকেন্ডও দাঁড়াননি। তিনি চিৎকার করে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন এবং টেবিল চেয়ার ঠেলে দরজার পেছনে আটকে দিলেন। বাকি রাতটা ঘরের বাইরে অদ্ভুত এক বিড়বিড়ানি আর নখের আঁচড়ের শব্দ শোনা যাচ্ছিল। পরদিন সকালে গ্রামের লোকজন এসে মামাকে প্রায় আধমরা অবস্থায় উদ্ধার করে। ঘরের বাইরে রান্নাঘরের সব হাঁড়ি পাতিল চূর্ণ বিচীর্ণ হয়ে পড়েছিল। মামা আর এক মুহূর্তই গ্রামে থাকেননি। চাকরি ইস্তফা দিয়ে ওই দিনই বিকেলের ট্রেনে করে নিজের শহরে ফিরে আসেন। আজ প্রায় 10 বছর পর মেজো মামা এখন অবসরপ্রাপ্ত। তিনি আমাদের সাথে ঢাকাতেই থাকেন।
গত পরশু রাতে ঢাকা শহরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল, সাথে লোডশেডিং। আমরা সব ভাই বোন মিলে মোমবাতি জেলে মেজো মামার ঘরে বসেই গল্পটা শুনছিলাম। গল্পটা শেষ করে মামা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, বুঝলি সুমন, শীত আদের পর থেকে আমি আজ পর্যন্ত কোনোদিন রাতে বাসি খাবার ঘরে রাখি না, সব ফেলে দিই। আমি হাসতে হাসতে বললাম, আরে মামা, ওটা তো নীলফামারীর গ্রাম ছিল। ঢাকা শহরের এই 10 তলার ফ্ল্যাটে কি আর ওই ভূত আসবে নাকি? মামা কেমন যেন অদ্ভুত চোখে আমার দিকে তাকালেন। তারপর মোমবাতির আলো ছায়ায় কাঁপতে কাঁপতে বললেন, আসবে না মানে? ওটা তো অলরেডি এসে গেছে। আমরা সবাই থতমত খেয়ে গেলাম। মামা ফিসফিস করে বললেন, তোরা খেয়াল করিসনি গত 3 দিন ধরে আমাদের ফ্রিজ থেকে রাতে রাখা বাসি তরকারি আর ভাতগুলো সকালে উধাও হয়ে যাচ্ছে? আমি তো ভাবছিলাম তোরা কেউ খাচ্ছিস। ঠিক তখনই আমাদের ফ্ল্যাটের ডাইনিং স্পেসের অন্ধকার কোণ থেকে, যেখানে ফ্রিজটা রাখা আছে, একটা হাঁড়ি পাতিল নাড়াচড়ার খটখট শব্দ স্পষ্ট শোনা গেল। আর সেই সাথে ভেসে এলো 10 বছর আগের সেই চেনা ভেজা ফিসফিসে গলা, মাস্টার, ঢাকা শহরের খাবারগুলো বেশ সুস্বাদু। আরো কিছু আছে?